স্বাগত জানাচ্ছি প্রবাসী বাংলাদেশে। আপনাদের সাথে আছি আমি সৌমিত্র শুভ্র। লাউ, করলা সহ হরেক রকম বাংলাদেশি শাকসবজিতে সয়লাভ লেবাননের বিভিন্ন বাজার। দেশি জাতের এসব পণ্য উৎপাদন থেকে বিক্রি সবকিছুই করেন প্রবাসী বাংলাদেশিরা। দিন দিন স্থানীয় সহ অন্য দেশের নাগরিকদের কাছেও বেশ জনপ্রিয় হয়ে উঠছে এসব সবজি। মূলত আর্থিক সংকটে জর্জরিত দেশটিতে ঘুরে দাঁড়াতে এই কৃষি খামার গড়ে তুলেছেন অনেক বাংলাদেশি। লেবানন থেকে সহকর্মী বাবু সাহার প্রতিবেদনে বিস্তারিত। প্রথম দেখায় বাংলাদেশের কোনো বাজার মনে হবে, আসলে থরে থরে সাজানো দেশি জাতের এসব সবজি চাষ হয়েছে মধ্যপ্রাচ্যের দেশ লেবাননে। সাবরা, দাওরা সহ লেবাননের বিভিন্ন বাজারে উল্লেখযোগ্য হারে বাড়ছে বাংলাদেশি জাতের সবজির বেচা বিক্রি। লাউ, চাল কুমড়া, লাল শাক, করলা, মিষ্টি কুমড়া, পটল, সিম সহ হরেক রকম সবজির পসরা সাজিয়ে বসেছেন ব্যবসায়ীরা। এক সাবরা বাজারেই রয়েছে অন্তত অর্ধশত বাংলাদেশি মালিকানাধীন সবজির দোকান। বাংলাদেশিরা সবজি চাষ করে সবজি আমি ওখান থেকে আনে এখানে সবজি বিক্রি করি। সবজি একেবারে কম দাম, বাংলাদেশের সাথে একেবারে কম দাম। সব জাতের সবজি এখানে পাওয়া যাবে। পূর্বে অনেক আমরা সবজি পাইতাম না লেবাননে, কেন বাংলাদেশিরা খেতি করতো না, সবজি করলে করতো না। এখন বাংলাদেশিরা এই দেশে সবজি করে নেই, আমরা ইনশাল্লাহ সব জিনিস পাই। বাংলাদেশে আনতো না, আর বাংলাদেশে আনলে অনেক খরচা হতো, সস্তা বিক্রি করতে পারতাম না। আমরা সস্তা কিনতে পারি, আমরা বাংলাদেশে সস্তা খাওয়াতে পারি। সবজিগুলো সব তাজা থাকে এখানকার, আমরা যেগুলো বিক্রি করি সব সবজি তাজা। যেখানে করলা আছে, সব পদের সবজি আছে, এই সবজিগুলো সবই মোটামুটি ভালো। প্রায় ৮০,০০০ বাংলাদেশি ক্রেতার চাহিদার কথা মাথায় রেখে বিক্রি শুরু হলেও তুলনামূলক সস্তা আর সুস্বাদু হওয়ায় অনেকের কাছেই জনপ্রিয় হয়ে উঠছে এসব সবজি। ভিনদেশেও দেশি সবজির স্বাদ পেয়ে খুশি প্রবাসীরা। প্রচুর পরিমাণ বাংলাদেশি সবজি নামছে এবং সবজির মান ও মূল্য অনেক কম, বাংলাদেশের থেকে কম। তো আলহামদুলিল্লাহ সবজিগুলো তাজা এবং ভালো, মানে সব কোয়ালিটির সবজি পাওয়া যাচ্ছে। আর্থিক সংকটে জর্জরিত দেশটিতে ভাগ্য ফেরাতে অনেক বাংলাদেশি ঝুঁকেছেন কৃষিকাজে। স্থানীয়দের কাছ থেকে জমি ভাড়া নিয়ে শাকসবজি চাষ করছেন অনেকে। আবহাওয়া অনুকূলে থাকায় এবার ফলন হয়েছে বাম্পার। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। হুন্ডিতে ঝুঁকে পড়ছে ডলারের বাজার। ব্যাংকের চেয়ে ভালো দাম দেয় অবৈধ পথে রেমিট্যান্স পাঠাচ্ছেন প্রবাসীদের অনেকেই। দাবি, প্রণোদনা মিললেও হুন্ডি ও ব্যাংকের রেটে অনেক ফারাক। ফলাফল, ৬ মাসের মধ্যে আগস্টের সর্বনিম্ন রেমিট্যান্স পেয়েছে বাংলাদেশ। শিল্পের কাঁচামাল আমদানি নিয়ে বিপাকে উদ্যোক্তারা। এ অবস্থায় ডলার লেনদেনের বিকল্প খোঁজার পরামর্শ কেন্দ্রীয় ব্যাংকের। আরও জানাচ্ছেন তৌহিদ হোসেন। প্রবাসীদের কাছে রেমিটেন্স পাঠানোর সবচেয়ে গ্রহণযোগ্য মাধ্যম ব্যাংক, কিন্তু ডলারের বেশি দাম পাওয়ার কারণে আরব আমিরাতে হুন্ডির জনপ্রিয়তা বাড়ছে। বিশেষ করে যাদের আয় কম কিংবা অবৈধ অভিবাসী, ব্যাংকে বাড়তি ফি দিয়ে তারা টাকা পাঠান না বললেই চলে। হুন্ডিতে টাকা পাঠাইলে দেখা যায় হাত তিনে ফসাই দেয়। আর এখানে আপনি ব্যাংকে গেলে দেখা যায় ব্যাংকের রেটও কম, আবার সিরিয়াল লাইন ধরতে হয়। এখানে যারা ইনলিগেল আছে তারা হুন্ডিতে টাকা পাঠাইতে সুবিধা, তাদের কোনো ডকুমেন্টসের প্রয়োজন হয় না। কিন্তু আপনি এক্সচেঞ্জে পাঠাইতে গেলে বা ব্যাংকের মাধ্যমে পাঠাইতে গেলে ডকুমেন্টসের প্রয়োজন হয়, ডকুমেন্টস তো তারা দিতে পারতেছে না। বাংলাদেশে ডলারের দর এখনো বাজার ভিত্তিক না। সংকটকালে কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশে ব্যাংক যেই রেট দিচ্ছে তার চেয়ে বেশি দরে টাকা বাসায় পৌঁছে দিচ্ছে হুন্ডি ব্যবসায়ীরা। ডলারের বড় অংশ চলে যাচ্ছে কার্ড মার্কেট আর মজুতকারীদের হাতে। খোলা বাজারে এখন ডলারের দাম কম বেশি ১২০ টাকা, অথচ ব্যাংকে প্রণোদনা সহ ১১২ টাকার কিছু বেশি পাচ্ছেন প্রবাসীরা। এর কারণে এলসি খুলতে ডলার মিলছে না, কাঁচামাল আমদানির বকেয়া নিয়ে বিপাকে পড়ছে শিল্প খাত। র মেটেরিয়ালে যখন ইম্পোর্ট করতে হয় তখন কিন্তু আমাদের এই ডলারের প্রাইসটা তখন বেশি পড়ে, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের একটা ডাইরেক্ট এফেক্ট হয়ে যায়। তো ডলারটা যেভাবে বাড়তেছে, আপনার ব্যালেন্স অফ পেমেন্টের একটা বিষয় আছে। আপনি যে পরিমাণ আমরা এক্সপোর্ট করছি, যে পরিমাণ রেমিটেন্স আসছে, তার বেশি যখন আপনার ইম্পোর্ট হয়ে যায় তখন ব্যালেন্সের পেমেন্টের কিন্তু ঘাটতি পড়ে। বাংলাদেশ ব্যাংকের তথ্য, গত ৬ মাসের মধ্যে সর্বনিম্ন রেমিটেন্স এসেছে আগস্টে, যা আগের বছরের একই সময়ের তুলনায় ২১.৫ ভাগ কম। আবার গত ৪ বছরের আগস্ট মাস হিসাব করলেও গেল মাসে সর্বনিম্ন পরিমাণ রেমিটেন্স এসেছে। তাহলে কি করবে বাংলাদেশ? দেশের ভিতরে অনেক ফরেন এক্সচেঞ্জ ডিলার রয়েছেন, যে সমস্ত যারা কিনা বড় বড় ধরনের ট্রানজ্যাকশন এখানে বসে বাইরের জন্য করছেন। সুতরাং সেই জায়গাগুলো নজরে নেওয়া, এবং অনেক সময় এই মুহূর্তে নামে বেনামে বিভিন্ন রকমের হচ্ছে, টাকা পাচার হচ্ছে বিভিন্ন চ্যানেলের মাধ্যমে, সেগুলোকে নজরদারির ভিতরে আনা। শুধুমাত্র মানি চেঞ্জারের কাছে গিয়ে ডলার কিনতে হবে তা না, আরও অল্টারনেট অনেকগুলো সলিউশন আছে, আমাদের সেই সলিউশনগুলো অ্যাভেল করতে হবে। আপনি ক্রেডিট কার্ডে যদি আপনি নেন, আপনার ক্রেডিট কার্ডে তো ট্রানজ্যাকশন কস্টও কম, এক্সচেঞ্জ রেটও কম।
খোলা বাজারে ডলার বিক্রি থামাতে অভিযানে নেমেছে প্রশাসন। লাইসেন্স স্থগিত হয়েছে 8টি মানি এক্সচেঞ্জের, আর অনিয়মের ব্যাখ্যা দিতে বলা হয়েছে 10 প্রতিষ্ঠানকে। তৌহিদ হোসেন, যমুনা নিউজ, ঢাকা। জার্মানির ফ্রাঙ্কফুর্টে আসন্ন বাংলা বইমেলার বিস্তারিত তুলে ধরতে সংবাদ সম্মেলন আয়োজন করা হয়েছে। আগামী 21 অক্টোবর শুরু হবে এই বইমেলা। প্রবাসীদের বাংলা বই পড়ার সুযোগ করে দিতেই এই আয়োজন, দাবি আয়োজকদের। বলেন, নতুন প্রজন্মকে বাংলা সাহিত্যের সাথে পরিচিত করাই লক্ষ্য তাদের। আয়োজকরা জানান, বইমেলায় গান, আবৃত্তি এবং আপ্যায়নের ব্যবস্থা থাকবে। প্রতিদিন বেলা 3টা থেকে রাত 11টা পর্যন্ত চলবে মেলা। সংবাদ সম্মেলনের আগে অনুষ্ঠিত হয় মতবিনিময় সভা। এ সময় আয়োজকদের মধ্যে উপস্থিত ছিলেন হাবিব বাবুল, হাফিজুর রহমান আলম, নজরুল ইসলাম খালেদ, হাকিম টিটু সহ অনেকে। এছাড়াও খন্দকার বিজু গনি, হাবিবুর রহমান হেলাল, খান লিটন সহ কমিউনিটির অনেকে অংশ নেন এই আয়োজনে। বিভিন্ন দেশের মধ্যে সাংস্কৃতিক বিনিময়ের লক্ষ্যে চীনে মধ্য শরৎ উৎসব অনুষ্ঠিত হয়েছে। 2023 চিয়াংশি ইন্টারন্যাশনাল পিপল টু পিপল এক্সচেঞ্জ মিড অটাম ফেস্টিভ্যাল গালা শীর্ষক এই আয়োজন হয় চীনের চিয়াংশি প্রদেশের আনসাং শহরে। সোমবার দিনব্যাপী উৎসবের উদ্যোক্তা চিয়াংশি ইউনিভার্সিটি অফ ট্র্যাডিশনাল চাইনিজ মেডিসিন। সহযোগিতায় ছিল চিয়াংশি প্রাদেশিক শিক্ষা বিভাগ এবং চিয়াংশি প্রাদেশিক শিক্ষা আন্তর্জাতিক সহযোগিতা ও শিক্ষক উন্নয়ন কেন্দ্র। বাংলাদেশ, ভারত, মরক্কো, আফগানিস্তান সহ 33টি দেশের প্রায় 200 বিদেশি ও চীনা শিক্ষার্থী এই ইভেন্টে অংশগ্রহণ করেন। বাংলাদেশে অবাধ, সুষ্ঠু জাতীয় নির্বাচন নিশ্চিত করতেই মার্কিন ভিসা নীতি। ভোটে কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের পক্ষ নেবে না যুক্তরাষ্ট্র। সোমবার মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সংবাদ বিবৃতিতে একথা জানান মুখপাত্র ম্যাথিউ মিলার। শুক্রবার ভিসা নিষেধাজ্ঞা আরোপের পর থেকেই চলছে এ বিষয়ক আলোচনা। বাংলাদেশের নির্বাচন নিয়ে গেল কয়েক মাস ধরে দৌড়ঝাঁপ শুরু করে মার্কিন ও ইইউ প্রতিনিধি দল। এর মাঝেই আসে যুক্তরাষ্ট্রের ভিসা নীতি। আরোপ করা হয় স্যাংশন। বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন চায় যুক্তরাষ্ট্র। বাইডেন প্রশাসনের এ উদ্যোগ নিয়ে চলছে নানা জল্পনা কল্পনা। এর মাঝেই ওয়াশিংটনের অবস্থান স্পষ্ট করল দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। নিয়মিত বিবৃতিতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মুখপাত্র ম্যাথিউ মিলার জানান, কোনো রাজনৈতিক দলের পক্ষ নিচ্ছে না যুক্তরাষ্ট্র। মে মাসে যখন পররাষ্ট্রমন্ত্রী নতুন ভিসা নীতি ঘোষণা করেছিলেন, সে সময়ে অনেক বিষয় স্পষ্ট করা হয়েছে। বাংলাদেশের নির্বাচনে কোনো দলের পক্ষ নেয়ার বা স্বার্থ উদ্ধারের অবকাশ নেই, বরং দেশটিতে অবাধ, সুষ্ঠু এবং শান্তিপূর্ণ জাতীয় নির্বাচন নিশ্চিত করতেই এই ভিসা নিষেধাজ্ঞা। সংবাদকর্মীরা ভিসা নীতির আওতায় পড়বেন কিনা এমন প্রশ্ন উঠে আসে ব্রিফিংয়ে। বিষয়টি স্পষ্ট করেন মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। মার্কিন ভিসার রেকর্ডগুলো অত্যন্ত গোপনীয়। সে কারণেই কার জন্য এটি প্রযোজ্য হবে সেই নির্দিষ্ট ব্যক্তি বা সদস্যের নাম ঘোষণা করা হয়নি। তবে নীতিমালার আওতায় থাকবেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, ক্ষমতাসীন দল এবং রাজনৈতিক বিরোধীরা। বিরোধী নেতা খালেদা জিয়ার মুক্তির বিষয়ে বিএনপির 48 ঘন্টার আলটিমেটামের ব্যাপারে জিজ্ঞেস করা হলে মন্তব্য করতে অস্বীকৃতি জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। মৌলি ইসলাম, যমুনা নিউজ। ভিসা নীতি নিয়ে সরকারের অবস্থান যুক্তরাষ্ট্রের কাছে স্পষ্ট করতে পররাষ্ট্র মন্ত্রণালয়কে তাগিদ দিয়েছে সংসদীয় কমিটি। পাশাপাশি জনগণের বিভ্রান্তিও দূর করার কথা বলেছেন পররাষ্ট্র বিষয়ক সংসদীয় কমিটির সভাপতি ফারুক খান। তার মতে, কিছু ইস্যুতে ঢাকা ওয়াশিংটন যে মতপার্থক্য আছে, আলোচনার মাধ্যমে তা দূর করা সম্ভব। আর ভিসা নীতিকে বাংলাদেশের অভ্যন্তরীণ ইস্যুতে হস্তক্ষেপ বলে মনে করেন না সাবেক রাষ্ট্রদূত হুমায়ুন কবির। মের শেষ সপ্তাহে বাংলাদেশের জন্য নতুন ভিসা নীতি ঘোষণা করে যুক্তরাষ্ট্র। বলা হয়েছিল সুষ্ঠু, গ্রহণযোগ্য ও সহিংসতামুক্ত নির্বাচনের জন্য এই উদ্যোগ। 23 সেপ্টেম্বর সেই ভিসা নীতি বাস্তবায়ন শুরুর কথা জানায় ওয়াশিংটন। তারপর থেকে এ নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে চলছে কথার লড়াই। যারা স্বাধীনতা যুদ্ধ করেছে তাদের জন্য খুব সম্মানজনক নয়। বাংলাদেশ স্বাধীন করেছে কারণ নিষেধাজ্ঞার পরোয়া করার জন্য। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ পররাষ্ট্রমন্ত্রী দেশের বাইরে। সরকারের আনুষ্ঠানিক অবস্থান তুলে ধরেছিলেন প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। সংখ্যাটি কি বলবো, বড় নয়, ছোট। অনেকের ধারণা, ক্ষমতাসীনদের সাথে নির্বাচন ইস্যুতে দূরত্ব বেড়েছে যুক্তরাষ্ট্রের। বিষয়টি পুরোপুরি স্বীকার না করলেও আলোচনার পরামর্শ দিচ্ছে সংসদীয় কমিটি। আমাদের নির্বাচন নিয়ে আমেরিকান যুক্তরাষ্ট্র এখন পর্যন্ত আমাদেরকে যা যা পরামর্শ বা যা যা বলার চেষ্টা করেছে তার প্রত্যেকটাই আমরা তাদের কাছে ক্ল্যারিফাই করেছি। সুতরাং আই ডোন্ট থিঙ্ক আমাদের সঙ্গে আমেরিকান যুক্তরাষ্ট্রের কোনো
বড় কোনো ব্যাপারে দ্বিমত নাই। আর যদি ছোটোখাটো কোনো ব্যাপারে ভুল বুঝাবুঝি বা দ্বিমত থাকে সেটা আলোচনার মাধ্যমে সলভ করা যায়। দেশের জনগণের কাছেও বিষয়টা নিয়ে ধোঁয়াশা আছে বলে মনে করেন অনেকে। পাশাপাশি কূটনৈতিক পর্যায়েও ঢাকা ওয়াশিংটন আলোচনা জরুরি বলে মত ফারুক খানের। ইলেকশন বা আমাদের কোনো সরকারি কর্মকর্তার ভয় ভীতির কোনো কারণ নাই। মার্কিন যুক্তরাষ্ট্র এই ভিসা নীতি প্রয়োগ করার সময় তারা লজিক্যালভাবে প্রয়োগ করবেন। সেই ম্যাটারটা ইমিডিয়েটলি ক্লারিফাই করতে হবে, প্রেস নোট দিতে হবে, মানে সেই দেশকে জানাতে হবে, প্রেস বিজ্ঞপ্তি দিতে হবে বাংলাদেশে, এবং আরও বেশি প্রয়োজন হলে সেখানে ইমিডিয়েটলি প্রেস ব্রিফিং করতে হবে, এটা বলা আছে। বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে যুক্তরাষ্ট্র হস্তক্ষেপ করছে কিনা সেই প্রশ্নও তুলেছেন কেউ কেউ। যেহেতু তারা অংশীদার, একটা শান্তিপূর্ণ অগ্রসরমান একটা অন্তর্ভুক্তিমূলক সমাজ থাকলে সেই সমাজে সেই দেশের সাথে তাদের কাজ করতে সুবিধা হয়। তো সেই জন্য তাদের আগ্রহটা তো খুব অস্বাভাবিক আগ্রহ বলে মনে হয় না। সংবিধান অনুযায়ী ডিসেম্বর বা জানুয়ারিতে হওয়ার কথা জাতীয় সংসদ নির্বাচন, যদিও এবার বছরখানেক আগে থেকেই ভোট নিয়ে সরব যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা বিভিন্ন দেশ। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। মৌসুমী ঝড়ের তাণ্ডবে বিপর্যস্ত দক্ষিণ আফ্রিকার একাংশ সোমবার পর্যন্ত ৩ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। আহত কমপক্ষে ২১ জন। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের আশঙ্কা বাড়তে পারে প্রাণহানি, কারণ এখনও নিখোঁজ অনেকে। রোববার থেকে ওয়েস্টার্ন ক্যাপ প্রদেশে হচ্ছে ঝোড়ো হাওয়া সহ ভারী বৃষ্টিপাত, যাতে সৃষ্টি হয়েছে প্রবল বন্যা পরিস্থিতির। ভূমিধসের কারণে বন্ধ গুরুত্বপূর্ণ সব রাস্তাঘাটও। পশ্চিমাঞ্চলের বহু ঘরবাড়ি ও স্থাপনা বিদ্যুৎ বিচ্ছিন্ন। এই পরিস্থিতিতে সড়ক দুর্ঘটনা এড়াতে যানবাহন নিয়ে বেরোনোর ব্যাপারে সতর্কতা জারি করেছে প্রশাসন। ফের শাটডাউন বা অর্থনৈতিক অচলাবস্থার মুখে পড়তে যাচ্ছে যুক্তরাষ্ট্র। অক্টোবরের ১ তারিখ নতুন বাজেট পাশে মার্কিন কংগ্রেস ব্যর্থ হলে মুখোমুখি হবে সংকটের। কট্টর রিপাবলিকান এবং অন্য আইন প্রণেতাদের বিরোধের জেরে বাজেট পাশ নিয়ে তৈরি হয়েছে শঙ্কা। এতে দেশটির সশস্ত্র বাহিনী, বিচার বিভাগ, পরিবহন সেবা সহ বিভিন্ন খাত সরাসরি ক্ষতির মুখে পড়বে। এমনকি কোনো আর্থিক প্রণোদনা ছাড়াই চাকরি হারাবেন অনেকে। বাইডেন প্রশাসন বলছে শাটডাউনের ফলে সবচেয়ে ক্ষতির মুখে পড়বে দেশটির কৃষ্ণাঙ্গ কমিউনিটি। ১৯৮১ সাল থেকে ১৪ দফা অচলাবস্থার মুখে পড়েছে মার্কিন সরকার। এই ছিল প্রবাসে বাংলাদেশে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।